এই দেখো গতদিন আমরা হচ্ছে যে আর্মেচারের কনস্ট্রাকশন নিয়ে দেখছিলাম তাই না? তাহলে সেইখান থেকে ছোট্ট ছোট্ট দূরে একটা ম্যাথ দেখে আমরা আগে এটা হচ্ছে চ্যাপম্যানের বইয়ের চ্যাপম্যানের প্র্যাকটিস 8.5 বলছে যে হাউ মেনি প্যারালাল কারেন্ট পাথ। তাহলে বলছে হাউ মেনি প্যারালাল কারেন্ট পাথ মানে কিসের মান চাইছে? তাহলে এ এর মান। আচ্ছা তাহলে গতদিন আমরা যে কনস্ট্রাকশন অল্প একটু জিনিস দেখছিলাম সেটা থেকে সামান্য দুইটা ম্যাথ দেখবো, তাহলে ওইটার কনসেপ্ট যা শিখছি সেটা দিয়ে ম্যাথটা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ম্যাথ গুলা করার জন্য আমাদের শীট আছে, তো সুন্দর শীট আছে। এই শীটটার টাইপ আছে মনে হয় 9টা না কয়টা, যতগুলো ম্যাথ আছে সবগুলোকে ভাগ করছি। একই ধরনের ম্যাথগুলো একদিকে দেওয়ার চেষ্টা করছি, দুটো একটা হয়তো এদিক ওদিক আছে, কিন্তু আশা করি একই রকম ম্যাথগুলো একদিকেই আছে। এইটার হচ্ছে পেজ নাম্বার, শীটের পেজ নাম্বার 6, ম্যাথ কোশ্চেন নাম্বার 18। ম্যাথ হচ্ছে চ্যাপম্যানের প্র্যাকটিস 8.5। বলছে হাউ মেনি প্যারালাল কারেন্ট পাথ। হাউ মেনি প্যারালাল কারেন্ট পাথ তার মানে এ এর মান কত? উইল দেয়ার বি ইন এ আর্মেচার অফ 12 পোল মেশিন। তাহলে পোল সংখ্যা কত? 12। ইজ এ নাম্বারে বলছে সিমপ্লেক্স ল্যাব। তাহলে সিমপ্লেক্স ল্যাব যদি হয় তাহলে তার সমাধান কি হবে? তাহলে এ সমান সমান আমরা কি জানি? ল্যাব। তাহলে পি এর সাথে গন্ধ আছে, তার মানে এমপি। সিমপ্লেক্স বলছে মানে 1 × 12, তার মানে পদ সংখ্যা কয়টা হলো? 12টা। তারপরে বি নাম্বার বলছে ডুপ্লেক্স ওয়েভ। তাহলে এটার এ সমান সমান কি হবে? 2m। আবার পি কিউব থেকে আসে, তাহলে 2 তো আগে থেকে আছে, ডুপ্লেক্সের জন্য আরেকটা 2, তাহলে কত হইলো? 4। তারপর বলছে ট্রিপ্লেক্স ল্যাব। তাহলে এ সমান সমান কি হবে? তাহলে ল্যাব তার মানে তো এমপি, তাহলে ট্রিপ্লেক্স মানে 3, পি হলো 12, তাহলে 3 12 36। তারপরে বলছে যে কোয়াড্রুপ্লেক্স ওয়েভ। তাহলে কি হবে? ওয়েভ হইলে তাহলে কি হয়? 2m। তাহলে 2 তো আছে, আর কোয়াড কত? 4 8, তাই তো? তার মানে এই যে মোটর, এই যে একটা যে মেশিন আছে, এই মেশিনটার আর্মেচারের পথ সংখ্যা থাকবে, সিমপ্লেক্স ল্যাব করলে 12টা পথ থাকবে, প্যারালাল পথ, তাই না? তাহলে আমাকে বলো একটা আর্মেচারে অসংখ্য কন্ডাক্টর থাকে এরকম নাকি? হ্যাঁ, কিন্তু এই কন্ডাক্টর গুলো কয় পথে ভাগ করা থাকবে? 1 2 3 4 এভাবে যাইতে যাইতে 12টা পথে থাকবে। কিসের জন্য? 1 নাম্বারটার জন্য, তাই তো? হ্যাঁ, এই যে টোটালটা মিলেই হবে কত? একটা আর্মেচার। এই টোটালটা মিলে একটা আর্মেচার। তাহলে এখন সাপোজ ধরো যে এইটা বলছে বি নাম্বারটা, হ্যাঁ, তাহলে এইটা তাহলে কি রকম হবে? তাহলে এটা প্যারালাল পথ কয়টা? 4টা। তাহলে আগে যতগুলা কয়েল ছিল বা কন্ডাক্টর ছিল সবগুলাকে কয়টা পথে ফেলাইছি? 1 2 3 4 ডট 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 12, তাই তো? এই ডট 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 12, তাই তো? তাহলে 12টা পথে ফেলাইছিলাম, কিন্তু এবার কয়টা পথে ফেলাইতে হবে? তাহলে সবগুলোকে মিলে কয়টা পথে ফেলাইতে হবে? 4টা পথে। এই টোটালটা মিলে যা হবে সেটাই হচ্ছে আর্মেচার। কথা বুঝতে পারছি? এখন তোমাকে এরকম গল্প শোনাই দিল যে এই মেশিনটারই 720টা কন্ডাক্টর ছিল, জেড ছিল। তাহলে বলো দেখি এই জায়গায় প্রত্যেকটা পথে কয়টা করে জেড থাকবে? দাও, ভাগ দাও। 720 ভাগ 12 নাকি? 720 ভাগ 12 দেখো কত? 60। তাহলে 720 ভাগ 12 মানে 60। তাহলে 60টা কন্ডাক্টর আছে, প্রত্যেকটা পথে 60টা করে কন্ডাক্টর আছে, তাই তো? এখন জেড ছিল না বলে বললো তোমাকে কয়েল ছিল, বললো 56টা বা 60টা কয়েল ছিল।
60টা কি ছিল? কয়েল ছিল। তাহলে 60টা যদি কয়েল থাকে তাহলে প্রতি পথে কয়টা করে কয়েল ছিল? তাহলে 5টা কয়েল নাকি? হ্যাঁ, এটাও আছে কয়টা? 5 কয়েল। তো এইভাবে 5টা করে কয়েল প্রত্যেক পথে। কিন্তু এইবার কয়টা করে কয়েল আছে? এইটার জন্যই 15 কয়েল না? মানে মোট কয়েল আছে আমার 60টা, ভাগ করে দিতে হবে কয় পথে? 4টা পথে নাকি? তাই তো। তাহলে প্রত্যেক পথে 15টা করে পাবে। এখানে 15, এখানে 15, এখানে 15, এখানে 15, 4 15 60টা করে। ঠিক আছে? হ্যাঁ, এখন তাহলে একটা ভাষা এটা ছিল, একটা ভাষা এটা থাকলো। কন্ডাক্টর দিয়ে বললো, কয়েল দিয়ে বললো, এবার বললো টান দিয়া বললো যে 360টা টান ছিল। তাহলে কয়টা টান ছিল? তাহলে প্রত্যেক পথে কয়টা করে টান পড়বে? 360। এটা 12 দ্বারা ভাগ করা যাবে, কত হয়? 30। তাহলে পরে কয়েল থাকবে কয়টা করে? টান থাকবে কয়টা? 30টা। তাহলে এই ক্ষেত্রে 30টা 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 টান। আর এই ক্ষেত্রে কি কয়টা করে টান পড়বে? 90টা। হ্যাঁ, তাহলে 90টা করে টান পড়বে। হ্যাঁ, বুঝাতে পারছি? মানে যা আছে তোমার, কন্ডাক্টর হোক, টান হোক, কয়েল হোক, কন্ডাক্টর হোক, যে কয়টা প্যারালাল পথ সেই কয়টা পথে সমান সমান করে কি করে দিতে হবে। এখন তোমাকে যদি কেউ 4টা প্যারালাল পথ থাকে, তোমাকে কি জীবনে কোনোদিন বলবে যে 9টা কন্ডাক্টর ছিল? তাহলে 2টা করে ভাগ করে দিছো, 8টা হয়েছে, বাকি একটা তুমি কার? এইরকম কোনোদিনও ব্যাখ্যাপ্পা জিনিস থাকবে না। হ্যাঁ, কথা বলতে পারছি? এখন যেটা মজার কথা হচ্ছে যে এরকম থাকলে তো পাবা নাকি? এখন তোমাকে বললো যে মোট আর্মেচার কারেন্ট হতেছে 600 অ্যাম্পিয়ার। সাপোজ বলছে একটা মেশিনের আর্মেচার কারেন্ট 600 অ্যাম্পিয়ার। তাহলে এই ইতিহাসগুলো দিয়ে বললো প্রতি পথে কত করে কারেন্ট যাবে। মোট কারেন্ট, এই যে মোট কারেন্ট কত? 600। তাহলে প্রত্যেক পথে কত করে কারেন্ট যাবে? তাহলে এইবার পথ কয়টা? 12টা। তাহলে 600 ভাগ 12, তাই তো? প্রতি পথের কারেন্ট বের হবে না? 600 ভাগ 4 দিব, 600 ভাগ 36 দিব, 600 ভাগ 8 দিব নাকি? তাহলে মোট কারেন্ট হতেছে যদি 600 হয় বা 100 হয়, যে কয়টা প্যারালাল পথ সেটা দ্বারা ভাগ করলে তো প্রত্যেকটা পথের কি পাবো আমরা? কারেন্ট। ওই সেম ম্যাথটা যেটা বললাম সেইটাই হচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন 17। ওই পেজ এইটা, এটা তোমরা নিজেরা দেখবা। হোমওয়ার্ক পেজ 6, কোশ্চেন 17 নাম্বার। এই 17 নাম্বার কোশ্চেনে বলছে যে টোটাল কারেন্ট হতেছে 100 অ্যাম্পিয়ার। তাহলে প্রতি পথে কারেন্ট কত করে হবে? ঠিক আছে, তাহলে এটা বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে এখন রেজিস্ট্যান্স বের করাও সহজেই পারবা। রেজিস্ট্যান্স বের করাটা দেখো তাহলে কি হয়। দেখো সেকেন্ড আরেকটা ম্যাথ দেখবো, সেটা ওই পৃষ্ঠা নাম্বার 16, কোশ্চেন 16, চ্যাপম্যানের এক্সাম্পল 8.4। এডিশন যদি অন্য কিছু হয় চ্যাপম্যানের, তাহলে তো আর অঙ্কের নাম্বার কি বনবে? আমাদের চ্যাপম্যান এটা 4th এডিশন, চ্যাপম্যানের এটা 4th এডিশন। তখন 5th এডিশনে গেলে হয়তো 8 নাম্বার চ্যাপ্টারে নেই, সেটা 9 নাম্বার চ্যাপ্টারে আছে, কিন্তু ম্যাথ নাম্বার সেম থাকে, চ্যাপ্টার হয়তো চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ম্যাথটাতে কি বলছে? এই ম্যাথটাতে বলছে যে এ 12 ভোল্ট ডিসি জেনারেটর। তাহলে একটা 12 ভোল্টের ডিসি জেনারেটর আছে, হ্যাজ সিমপ্লেক্স ওয়েভ উন্ড আর্মেচার। তাহলে পোল হচ্ছে 12, সিমপ্লেক্স ওয়েভ উন্ড আর্মেচার কন্টেইনিং 144 কয়েল। তাহলে 144টা কি আছে? কয়েল আছে। তাহলে সি এর মান, এসব কয়েল ময়েল লেখা বাদ দিয়ে দিতে পারি আমরা, খালি সি লিখলেই তো হয় নাকি? কয়েল আছে 144টা, অফ 10 টার্ন ইচ। তাহলে প্রত্যেকটাতে কয়টা করে টার্ন আছে? 10টা করে। তাহলে টার্ন পার কয়েল, প্রত্যেকটা কয়েলে টার্ন আছে কয়টা করে? 10টা। তাহলে সেটাকে আমরা এনসি দ্বারা প্রকাশ করছিলাম নাকি? এখন বলছে রেজিস্ট্যান্স অফ ইচ টার্ন, প্রত্যেকটা টার্নের রেজিস্ট্যান্স আছে 0.011 ওহম। ঠিক আছে, টার্নের রেজিস্ট্যান্স কিন্তু। হ্যাঁ, ফ্লাক্স বলে দিছে, ফ্লাক্স পার পোল হচ্ছে 0.05 ওয়েবার এন্ড ইটস টার্নিং এট স্পিড 200 আরপিএম। তাহলে 200 আরপিএম স্পিডে ঘুরে।
আর 1 নাম্বার কোশ্চেন করতেছে হাউ মেনি কারেন্ট পাথ ইন দিস মেশিন। তাহলে এই মেশিনে কয়টা কারেন্ট পাথ আছে? কয়টা কারেন্ট পাথ আছে বলো? তাহলে কারেন্ট পাথ তো এ নাকি? সিমপ্লেক্স ওয়েভ উন্ড, তাহলে 2m, 2m এর মান তো 1, তাহলে কয়টা হয়? 2 হয়। যেহেতু সিমপ্লেক্স বলছে আমরা ধুমধারাক্কা a সমান সমান 2 লিখে দিতে পারতাম, তাই না? বি নাম্বারে কি आंसर চাইছে? বলছে হোয়াট ইজ দ্য ইনডিউসড আর্মেচার ভোল্টেজ ইন দিস মেশিন। তাহলে ইনডিউসড ভোল্টেজ কত হবে? তাহলে ই এ না, হ্যাঁ ই এ সমান সমান আমরা কি জানি? ZP ডিভাইডেড বাই 60A 5N, তাই তো? তাহলে Z কি করে বের করব বলো তো দেখি। দেখো আমরা জানি যে Z সমান সমান 2CNC দিলেও হয়, আমরা বাংলা হিসাব করতে পারি। কয়েল আছে হচ্ছে 144টা, প্রত্যেক কয়েলে টার্ন আছে 10টা, তাহলে টোটাল টার্ন কত? মোট কয়েল আছে 144, প্রত্যেকটাতে টার্ন আছে 10টা, তাহলে হয় হচ্ছে 1440টা টার্ন। তাহলে অতএব Z কতটা হবে? 2 × T নাকি 2880টা, তাই তো? তাই না? তাহলে আমরা এখানে আস্তে করে বসাই দেই 2880 গুণন পোল সংখ্যা হচ্ছে 12, নিচে 60, এ হচ্ছে কত? 2, ফাই কত? 0.05, আর এন কত? 200, তাই না? তাহলে যা বের হবে এত 2880 ভোল্ট, তাই তো? 2880 ভোল্ট, ঠিক আছে? কথা বুঝছো? সি নাম্বার কোশ্চেনটা কি বলছে? সি নাম্বার কোশ্চেনটা বলছে যে ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স কত? হোয়াট ইজ দ্য ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স অফ দিস মেশিন। এই মেশিনের ইফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স কত? তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ নাকি? আমি তোমাদেরকে সরাসরি সূত্র বলছি, যে কি সূত্র বলছি দেখো, কি দেওয়া আছে? এটা টার্নের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে উপরে কি করতে হবে? T × RT, নিচে কেটা A স্কয়ার, ঠিক আছে? এটা শর্টকাট সূত্র বলছি। যদি কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া থাকতো তাহলে কয়েল × কয়েলের রেজিস্ট্যান্স নিচে A স্কয়ার, টার্ন দেওয়া থাকলে টার্ন × টার্নের রেজিস্ট্যান্স নিচে A স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে একটু শর্টকাটে করে ফেলি আগে। তাহলে টার্ন কয়টা বের হয়েছে ভাই? 1440 গুণন প্রত্যেক টার্নের রেজিস্ট্যান্স কত আছে? ভাগ 2 এর উপরে স্কয়ার, না কত হয়? 3.96 ওহম। এইটা হচ্ছে কি? তার আর্মেচার রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে আমরা একটা মুখস্থর মতো করলাম, তাই তো? কিন্তু আমরা এটারে এরকম একটু সাজায় করব, তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, এই সূত্র মিস্টেক হওয়ার কোনো চান্স আছে, বাট তুমি যদি কেউ একটু বুঝে করো জীবনেও কোনোদিন মিস্টেক হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তাহলে এখন আগে বুঝো। তাহলে এটা কয়েল আছে কয়টা ভাই? 144টা কয়েল আছে। পথ আছে কয়টা? প্যারালাল পথ কয়টা? 2টা, না? তাহলে প্রত্যেক পথে কয়টা করে থাকবে কয়েল? 144 ভাগ 2 77, হ্যাঁ 72। তাহলে এই যে দেখো ডিজাইন, তাহলে এটা তো আমরা এমনি ক্যালকুলেশন করলাম নাকি? আমরা ডিজাইন একটু করে দেখি। তাহলে পথ থাকবে কয়টা ভাই? কয়টা কয়েল আছে? 72টা। তাহলে 1 2, এটা শেষ জামানার 72 দলের মতো হইলো। আরে নষ্ট গুলো সব। তাহলে 72টা করে কি আছে? কয়েল আছে। 2টা পথ নাকি? এখন বলছে প্রত্যেক কয়েলে কয়টা করে টার্ন আছে? 10টা, তাই না? তাহলে এই যে 72টা কয়েল এবং এটাতে টার্ন আছে কয়টা? 10টা নাকি? প্রত্যেক টার্নের রেজিস্ট্যান্স বলছে 0.011 নাকি? তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স কতটুকু? এতটুকু মিলে শুধু রেজিস্ট্যান্স কত? 10 × 0.011, তাহলে কত হবে? 0.011
0.11 ওহম, তাই না? তাহলে এখানেও আছে 0.11, এখানে 0. এইভাবে কয়বার 0.11 আছে? 72 বার নাকি? ওই পাশে 72 বার কি আছে? 0.11 ওহম আছে না? তাহলে এই যে 72টা 0.11 ওহম, এটা সিরিজ না প্যারালাল? ও পাশের ওটা সিরিজ, আর দুইটা মিলে। তাহলে ভাই তুমি এখন এইখান থেকে আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবা না? এইটাই তো আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এইগুলা সব সিরিজ। তাহলে তুমি 72 বার 0.11 যোগ করবা নাকি 72 দ্বারা গুণ মারে দিবা নাকি? তাহলে এই যে 0.11 গুণন কত ভাই? 72। তাহলে এই পাশেরটাও পাইলাম, দুই পাশে সমান সমান রেজিস্ট্যান্স না? তাহলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে নাকি? করো দেখি কত আসে। 3. এইটা ও, তাহলে কয়েল না? কয়েল কি হয় বলো দেখি? চোখ কয়েল আমরা পরে আসছিলাম যে কয়েকটা টান মিলে কি হয়? কয়েকটা প্যাচ মিলে একটা কয়েল হয়। তাহলে এইখানে কয়েলের মধ্যে কয়টা করে প্যাচ আছে? টান আছে 10টা করে। তার মানে এখানে আমি কয়টা পেঁচাইছি, কিন্তু এখানে টান আছে কয়টা? তো এরকম 10টা করে কয়টা টান কয়েল আছে? এরকম 72টা কয়েল আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এক একটা কয়েলে কত করে রেজিস্ট্যান্স? এক একটা টানের রেজিস্ট্যান্স আছে হচ্ছে, তাহলে এক একটা কয়েলের রেজিস্ট্যান্স কত আছে? 0.11 গুণন 10, কারণ 10টা টান আছে, তাই তো? তাহলে এই অংশটার জন্য শুধুমাত্র রেজিস্ট্যান্স কত? 0.11। তাহলে এরকম কয়টা এরকম 0.11 আছে? সেটা সংযোগ করতে হবে, তাই না? ওয়েভ না, আমি সরাসরি বলছি ল্যাপের মধ্যে পি এর গন্ধ আছে, তাহলে তখন পি এর সাথে মারে দিবা গুণ। কিন্তু ওয়েভের মধ্যে তো আর পি নাই, 2 দ্বারা গুণ। হ্যাঁ, ঠিক আছে? এটাই তো ওইটা। দেখ এই যে কি, দেখ টি ইন্টু আর টি, এই যে এটা জায়গা টি ইন্টু আর টি না? এটা কি করে পাইলাম? এই আর সমান সমান তো টি ইন্টু আর টি ছিল নাকি, তাই না? কয়টা পথে ভাগ করে দিছি? 2টা পথে। 2টা পথ কোথা থেকে পাইছি? এ থেকে পাইছি নাকি? হ্যাঁ, তাহলে একবার এ দ্বারা ভাগ করছি। তাহলে টি ইন্টু আর টি কে কি দ্বারা ভাগ করলাম? একবার এ দ্বারা ভাগ করে 2 পথে ভাগ করে দিছে নাকি? তাহলে আবার প্যারালাল করার জন্য আবার কি করে দিলাম? আবার 2 দ্বারা ভাগ করছি। তাহলে সেটাও আবার কিনা? যদি কয়েল হয়তো প্রতি কয়েলের রেজিস্ট্যান্স 0.11 না, তাই তো? তাহলে এখানে কয়েল দিতাম, কয়েল সংখ্যা দিতাম, কয়েলের রেজিস্ট্যান্স দিতাম, নিচে a স্কয়ার দিয়ে দিতাম। কারণ কয়েল হোক কি হয় হোক, প্যারালাল পথেই তো ভাগ করে দিব, ঠিক আছে? তোমাদের রেজোন্যান্স বইয়ে এই ম্যাথটার এরকম সূত্র আছে মনে হয় 2-3টা। ওই সূত্রগুলো ফালাইতে যাইও না, ভুলে হবে, মরে যাবা, অঙ্ক হবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটার অঙ্কের সলিউশনে ভুল আছে। তাহলে এই জিনিসটা ডিজাইনটা বুঝছো? কয়েল থাকুক, টান থাকুক, কন্ডাক্টর থাকুক, যাই থাকবে তাই তুমি কি করে দিবা? পথে পথে বসাই দিবা, দিয়ে হিসেব করে ফেলবা, ঠিক আছে? কিন্তু এটা একটু তুলনামূলক কঠিন না? চিন্তা ভাবনা একটু করতে হয়। সেই জন্য আমি তোমাদেরকে এই সূত্রটার কথা বলছি যে ধুমধারাক্কা যাতে হয়। হ্যাঁ, ক্লিয়ার? পেজ নাম্বারটা 6, পেজ নাম্বার 6। ওকে, প্যারালাল পথের সংখ্যা বের করতে বলছে, পোল সংখ্যা দিছে 12টা। 1 নম্বরে বলছে সিমপ্লেক্স ল্যাব। তাহলে ল্যাপের জন্য সূত্র কি? এমপি। তাহলে সিমপ্লেক্স মানে 1, পি মানে 12, শেষ। ডুপ্লেক্স ওয়েভ, তাহলে সূত্র কি? 2m। তাহলে ডুপ্লেক্স, তাহলে এম এর মান কত? 2। ট্রিপ্লেক্স ল্যাব, তাহলে ল্যাব হলে এমপি, ট্রিপ্লেক্স মানে এম এর মান 3। পোল সংখ্যা বলছে 12। সিমপ্লেক্স ওয়েভ উড আর্মেচার, কয়েল বলছে 144টা, টান পার কয়েল বলছে 10টা। তাহলে কয়েল আছে 144টা, প্রত্যেকটা কয়েলে টান আছে কয়টা করে? 10টা। প্যারালাল পথ সংখ্যা কত? তাহলে প্যারালাল পথ সংখ্যা সূত্র 2m। ম্যাথ খুবই সোজা, ঠিক আছে? আচ্ছা, যে অঙ্কটা হচ্ছে ঝামেলার
যে অঙ্কটা তোমাদের বইতে হয়তো ভুল সলিউশন দেওয়া আছে, ওই অঙ্কটা আমরা একটু করি। সেই অঙ্কটা হতেছে বিএল থেরেজার 26.34 নাম্বার ম্যাথ। তোমাদের রেজোন্যান্সেও আছে, কিন্তু আল্লাহ ভালো জানে তারা কি দেখে সলিউশন করছে, আমি জানি না। তাহলে এটা হচ্ছে শীটের পেজ নাম্বার ওই 6 আছে, কোশ্চেন নাম্বার 14। এইটা হচ্ছে বিএল থেরেজার বইয়ের ম্যাথ, বিএল থেরেজার এক্সাম্পল 26.34 নাম্বার ম্যাথ। তোমাদের বইয়ের সলিউশন অবশ্যই ভুল আছে, চিন্তা করার কোনো কারণ নাই। বলছে কি যে এ 4 পোল ল্যাব কানেক্টেড মেশিন, ঠিক আছে, যার আর্মেচার রেজিস্ট্যান্স বলে দিছে 0.15 ওহম। তাহলে একটা 4 পোলের ল্যাব কানেক্টেড মেশিন, ল্যাব কানেক্টেড মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স কত? 15। এখন বলছে ফাইন্ড দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। আবার সেই কি বের করতে বলছে? আর্মেচার রেজিস্ট্যান্সে বের করতে বলছে। কখন? when machine is rewound, when machine rewound for wave connection। তাহলে আগে কি ছিল ভাই? তাহলে ল্যাপে যা হবে এখন কি গরমের দিনে আসে তাই হবে? আগে ল্যাব কানেকশনে ছিল, সেই অবস্থায় রেজিস্ট্যান্স ছিল 0.15 ওহম। হ্যাঁ, তাহলে এখন ওয়েভ কানেকশন যেহেতু করছে, এখন তো আর আগের রেজিস্ট্যান্স থাকবে না, রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ যদি না হয় তাহলে আমাদের করার কিছু আছে? তা আমরা আমাদের মধ্যে হিসাব করে দেখবো, ঠিক আছে? তাহলে দেখো এই মেশিনের কয়টা কন্ডাক্টর আছে বা কয়টা কয়েল আছে বা কয়টা ট্রান আছে, এরকম কি কোনো কিছু বলছে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ধরে নিতে হবে যে কিছু টান ছিল। ধরো, কয়টা টান ধরবা? ধরো দেখি, কয়টা টান ধরবা বলো? লেট টান ছিল, টান ধরো অথবা কয়েল ধরো, নাকি কি ধরবো কও? টান ছিল কয়টা? টি সংখ্যক, নাকি? টি সংখ্যক ধরলে আবার কষ্ট হয়, তো এই করি, কয়টা ধরবা? 8টা ধরি। 10টা ধরলে কি হবে? 10টা ধরলে কি হবে কও দেখি? এই ক্ষেত্রে প্যারালাল পথ কয়টা? 1 নাম্বার ক্ষেত্রে প্যারালাল পথ কয়টা? এই যে এই সাইডে নিলাম, এটা হলো ল্যাব আর এটা হচ্ছে ওয়েভ। তাহলে এই ক্ষেত্রে প্যারালাল পথ কয়টা? 4টা। আর এই ক্ষেত্রে প্যারালাল পথ কয়টা? 2টা। তাহলে যাই নেই না কেন সেগুলোকে পথে কি করে দিতে হবে? 10টা যদি নেই তাহলে 4টা থেকে কেমনে ভাগ করে দিব? ফ্র্যাকশন সংখ্যা কি না? গ্রান্টেড না, ঠিক আছে? হ্যাঁ, সেজন্য আমি সেইটি বুদ্ধি করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এত কিছু লাগে না, শুধু টি নিলেই হইতো। তাহলে ল্যাপের জন্য 8টা টান ছিল নাকি? তাহলে 8টা টান কয়টা পথে যাবে কও দেখি? 4টা পথে যাবে না? তাহলে একটা করে পথে কয়টা করে টান থাকবে? এই মিলে হলে কেটা? এই আর্মেচারের রেজিস্ট্যান্সের মান 0.15 ওহম, তাই না? তাহলে 8টা টান ছিল, তাহলে প্রত্যেকটা টানের রেজিস্ট্যান্স কত ধরবা? 8টি টান, প্রতি টানের রেজিস্ট্যান্স। এখানেও কি 8টি 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 8টা 8টি না? তাই তো, তাই না? তাহলে আমাকে বলো, এখানে আর ইকুইভ্যালেন্ট মানেই তো এই রেজিস্ট্যান্স গুলোর এই হিসাব নাকি? তাহলে এটাও 8টি এটাও 8টি, তাহলে এখানে কয়টা হয়? 2 কয়টা পথে আছে 2 করে? তাহলে 2 ভাগ কত হবে? তাই না? তাহলে 8টি এর মান কত হবে? আরেকবার, তাহলে আমরা ধরলাম যে এখানে টান আছে 8টা, তাহলে 8টা টানকে কয়টা পথে ভাগ করে দিতে হবে ভাই? 4টা। তাহলে প্রত্যেকটা পথে কয়টা করে টান থাকবে? 2টা। তাহলে এটাও একটা টান এটাও একটা টান নাকি? তাহলে আমরা ধরে নিলাম যে প্রতি টানের রেজিস্ট্যান্স, প্রতি টানের রেজিস্ট্যান্স, প্রতি টানের রেজিস্ট্যান্স সেটা কেটা?
8টি, তাহলে এটা দুটো করে টার্ন আছে, তাহলে দুটো করে 8টি আছে নাকি? তারা বলে দিছে যখন ল্যাপে ছিল তখন রেজিস্ট্যান্সের মান কত, তাহলে এই 0.15 যায় কথা, এই সবগুলো মিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো সেম কথা। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 8টি আর 8টি কি আছে সিরিজ, তাহলে কয়টা 8টি, এখানে 280, এখানে 280, 280, 280 নাকি? তাহলে 280 কয়টা পথে আছে, সমান নাকি অসমান? তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট করতে গেলে কি করতে হবে, 4টা দ্বারা ভাগ করে দিলেই হবে। তাহলে 280 মোট রেজিস্ট্যান্স একটা পথের, তাকে পথ সংখ্যা দ্বারা ভাগ করে দিছি নাকি, তাই না? তাহলে এখন যখন আমরা ওয়েভে যাব তখনও টান কয়টাই আছে, ওই 8টাই তো আছে। এবার কয়টা পথে বসাইতে হবে কও দেখি, তাহলে টান প্রতি পথে কয়টা থাকবে, 4টা। তাই না, তাই না? কিন্তু এই প্রতি টানের রেজিস্ট্যান্স কি কোনোদিন চেঞ্জ হবে? তাহলে এখানে কে আর টি তো ছিল নাকি, এবং আর টি এর মান কত, তাই না? তাহলে এইবার আর ইকুইভ্যালেন্ট কত হবে, 8টি 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 8টি, তাহলে 4 8টি ডিভাইডেড বাই কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা কেন ভাগ করব, দুইটা প্যারালাল পথ আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স, তাই না? তাহলে কত হয় কও, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা একদম ভিজুয়ালি দেখলাম, তা আমাদের তো এত কাশিনি করার দরকার আছে? দেখো আমরা একদম সোজা করে ফেলবো। তাহলে আমরা ধরে নেব যে লেট টান আছে হলো টি, টান হলো টি, আর আর পার টান ইকুয়াল হলো 8। তাহলে আমরা জানি আর এ ইকুয়াল কি হয় ভাই, ওই যে টি আর টি ডিভাইডেড বাই এ স্কয়ার, তাই না? তাহলে চেঞ্জ হয়ে গেছে কোথায়, এখানে হলো ল্যাপ ছিল, এখন হয়ে গেছে কি ওয়েভ। আচ্ছা, তাহলে তাহলে ল্যাপের ক্ষেত্রে তাহলে আর এ ল্যাপ নাকি, ল্যাপের ক্ষেত্রে কি হবে, টি আর টি ডিভাইডেড বাই ল্যাপ, মানে তাহলে এ কত, 4 এর উপর স্কয়ার, তাই না? 1 নাম্বার। এবার আর এ, এবার কেটা ওয়েভ, তাহলে টি আর টি নিচে কেটা, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো তো দুটো ভাগ করে দেওয়া যায় না? তাহলে আর এ ল্যাপ ডিভাইডেড বাই আর এ ওয়েভ, টি আর টি এর টি থাকবে আরো 1 ডিভাইডেড বাই 4 স্কয়ার ইনটু 2 স্কয়ার, উল্টাই দিলে এটা হবে না, উপরে যাবে 2 স্কয়ার, নিচে আসবে 1, তাই তো? তাহলে আমরা কিন্তু ল্যাপেরটা কি করি জানি না, কত জানি, ওই যে ল্যাপেরটা তো বলেই দিছে যে 0.15 ছিল, আমাদের কোনটা দরকার, ওই বেটা। তাহলে এখানে কত হয় 4 আর এখানে কত 16, তাহলে যে 4 না, তাহলে আর এ ওয়েভ কত হয়, দুনিয়া যেদিক দিয়ে যাও 0.6 এ তো আসবে, তাই না? বুঝো নাই কথা? হ্যাঁ, তার থেকে আরো সহজ করে করা যায়। এই ক্ষেত্র থেকে আমরা এরকম বলতে পারি না যে আর এ ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই এ স্কয়ার, আর এ ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই এ স্কয়ার, তো একবারেই হয়ে যাবে না যে আর এ ওয়েভ আর এল এফ। হ্যাঁ, তাহলে পরে উপরে চলে যাবে কি, এ ল্যাপ এর উপরে স্কয়ার, এ ওয়েভ এর উপরে স্কয়ার, তাহলে আমার আর এ ওয়েভ দরকার, তাহলে আর এ ল্যাপ হলো 0.15 নাকি? তাহলে ল্যাপের ক্ষেত্রে প্যারালাল পথ সংখ্যা কয়টা, 4, তার উপরে স্কয়ার, ওয়েভের ক্ষেত্রে প্যারালাল পথ কয়টা, 2টা, তার উপরে স্কয়ার। যেদিক দিয়ে যাও 0.6 ওহম অ্যান্সার আসবে, কিন্তু তোমাদের রেজোন্যান্স বইয়ে অন্য কিছু অ্যান্সার করা আছে। এটা অবশ্যই চরম লেভেলের ভুল, বাস্তব ভুল, ঠিক আছে? ভিজুয়ালাইজেশন হিসাবটা বুঝছো যে আসলে কেমনে কি করবা। তাহলে এখন একটা জিনিস শিখবো আমরা, গতদিন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছিলাম না, আজকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ভালো করে দেখবো, দেখলেই 3টা টাইপ কভার হয়ে যাবে। আমার এখানে 7টা না 8টা টাইপ আছে, তার মধ্যে 3টা টাইপ কভার হয়ে যাবে, ঠিক আছে? কিছু না, দেখো জাস্ট যে ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে আমি এক পাশে দেই হচ্ছে জেনারেটর,
আর এই সাইডে দেই হচ্ছে মোটর। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমি কি দেই? 1 নম্বরে দেই সেপারেটলি এক্সাইটেড। হ্যাঁ, এক্সাইটেড কি মেশিন, সেটা হইতে পারে জেনারেটর। তাহলে সেপারেটলি এক্সাইটেড সেটা দেখতে কেমন ছিল ভাই? এই জায়গাতে আমরা কি দিছি? ডিসি সাপ্লাই দিছি নাকি? এটা হলো ফিল্ড, এর মধ্যে দিয়ে কারেন্ট যায় কে? আইএফ। এইটার জন্য এইখানে কি আছে? আর্মেচার আছে না? তো সেই আর্মেচারকে আমরা সহজ সরল ভাষায় উপরে দিছি প্লাস, নিচে দিছি উপরে প্লাস নিচে মাইনাস। আর ওই যে আর্মেচার রেজিস্ট্যান্সটা কি করছি? বাহিরে নিয়ে গেছি। তাহলে এই জায়গাতে উৎপন্ন হয় কে? ইএ, এই জায়গা থেকে আর এ, এই জায়গা থেকে ভিবি। তারপরে এইখানে যায় থাকে কে? ভিটি। ভিটিটাকে আমি লোড দিলাম। হ্যাঁ, লোড। তাহলে জেনারেটর কি করছে ভাই? এইখান থেকে উৎপন্ন করছে, তাই না? উৎপন্ন করে কারেন্টের দিক গেছে, তাই তো? তাহলে এইদিকে কি কারেন্ট যায়? আইএ। এইদিকে কি কারেন্ট যায়? আইএল। তাহলে আমরা বলতে পারি যে আইএও যে কথা, আইএল সেম কথা। ঠিক আছে, তাহলে ইএ সমান সমান কি লিখতে পারবো আমরা? ভিটি প্লাস আইএ আর এ প্লাস ভিবি, তাই তো? অথবা যে এখানে জানি ভিটি যাওয়ার সময় পাইলাম প্লাস ভিবি, তারপরে পাইলাম প্লাস আইএ ইন্টু আই, একদম ডিসি সার্কিটের মধ্যে। ঠিক আছে, ব্রাশ সবসময় কি করে? ভোল্টেজকে মাইনাস করে। তাহলে উৎপন্ন হয়েছে যা, সেখান থেকে সে কিছু খেয়ে তারপরে বাইরে দিবে, সেজন্য বাইরের দিক মাইনাস হলো নাকি? কিন্তু এইটাই যখন আবার আমরা এদিক থেকে সাপ্লাই দিব, তাহলে এইদিকে কারেন্ট প্রবাহিত হয় আইএফ নাকি? এবার ব্রাশের চিহ্ন কোন দিকে হবে? দেখো আমরা কোথা থেকে সাপ্লাই দেই ভাই? এদিক থেকে সাপ্লাই দিব না? হ্যাঁ, এইটা হচ্ছে ভিটি অথবা ভিএল অথবা ভি সাপ্লাই। হ্যাঁ, সাপ্লাই লাইন। তার মানে এটা হলো কারেন্টের খাম্বা। ওই খাম্বা থেকে নিয়ে এসে তার লাগাই দিছি, তাহলে কারেন্ট এদিক থেকে আসবে। তাহলে এদিক থেকে আসার সময় ভোল্টেজটা কি সবগুলোই কি ইয়েতে আসবে নাকি আগে ব্রাশে কিছু খাবে? ব্রাশের কাজে সবসময় লস করবে। তাহলে এবার কি পোলারিটি কি এরকম হবে? এপাশে ছোট এপাশে বড়? তাহলে না আরো যোগ করে দিবে। তাহলে কি করতে হবে? মাইনাস করার জন্য এইটারে ছোট করে দিতে হবে আর এইটারে। তাহলে এইদিকে যা পাইছে ভিটি, সেই ভিটি থেকে এখানে ভিবি পরিমাণ মাইনাস হয়ে তারপরে কোথায় আসছে? আর্মেচারে আসছে, তাই তো নাকি? তাহলে এটা হলো ইএ। তাহলে এবারও কি ওই যে লাইনের কারেন্ট যেটা আর্মেচার কারেন্ট সেইটাই নাকি? হ্যাঁ, তাহলে আবারও সেই আইএ ইকুয়াল আইএল আর ইএ ইকুয়াল টু কি হয়? ভিটি মাইনাস আইএ আর এ মাইনাস ভিবি। তো সেই জন্য অনেকে বলে যে জেনারেটরে যেটা যেটা যোগ, মোটরে সেটা সেটা। তা আমার অত কিছু হিসেব করার দরকার নেই, আমরা সাধারণ সার্কিট হিসেব করবো যা তাই। হ্যাঁ, আর একটা কথা একেবারে মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকায় নাও যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু আই এফ। ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। ফ্লাক্স কোনোদিনও আর্মেচার কারেন্টের সাথে সম্পর্কিত না। ঠিক আছে, যদি এখন ফিল্ড কারেন্টটাই আর্মেচার কারেন্ট হয় তাহলে বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা এটা বলবো যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। ওকে, সেপারেটলি এক্সাইটেড গেল। এবার আসি আছে সেলফ নাকি? সেলফের মধ্যে কি আছে? সিরিজ মোটরে যাই। তাহলে সিরিজ মোটর হইলে এইখানে কে? ইএ নাকি? তারপরে আরে, তারপরে ফিল্ড, তারপরে কে? ব্রাশ। এদিক দিয়ে চলে গেল, এখানে কে? ভিটি। দেখো এটা লোড, আমি এটা লাগাই দিছি কিন্তু। হ্যাঁ, এটা একটা লোড। কিন্তু মোটরের ক্ষেত্রে কি লোড লাগাইতে পারছি? মোটরের ক্ষেত্রে লোড কোন দিকে থাকে?
মোটরের ক্ষেত্রে লোড এই যে আর্মেচার থেকে এইদিকে থাকে, এদিকে থাকে লোড, ঠিক আছে। তার মানে মোটরের ক্ষেত্রে এই যে ভিটি টার্মিনাল কখনোই কি করা যাবে না, ক্লোজ করা যাবে না, কিন্তু জেনারেটরে অলওয়েজ এটা কি করা যায়, ওপেন রাখলেও রাখা যায়। এইটা হলো ভিবি, এইটা হচ্ছে আর এস এফ বললাম আমি, সিরিজ ফিল্ড। হ্যাঁ, তোমরা বলো যে কি আর এস ই সিরিজ রেজিস্ট্যান্স নাকি, আমি ফিল্ড বললাম আর এস এফ বললাম, এটা কেটা আর এ নাকি, এটা তো ই এই বলছি নাকি। ওকে, তাহলে ভোল্টেজ উৎপন্ন হয়ে এদিকে যাবে, এটা কেটা, এদিক দিয়ে কে আই এফ নাকি, এদিক দিয়ে যখন এইখানে চলে আসবে তখন সেটাই নামে কি হয়ে গেল, আই এল। তাহলে এইবার দেখো ফ্লাক্সটা কার সমানুপাতিক, ফিল্ড কারেন্টের সমানুপাতিক। এখন এই ফিল্ড কারেন্ট যেটা, আর্মেচার কারেন্টও সেইটাই, সেই বলে আমরা কি বলবো যে ফ্লাক্সটা আর্মেচার কারেন্টের সমানুপাতিক? এই কথা জীবনে কোনোদিন বলবো না আমরা। হ্যাঁ, আমরা অলওয়েজ বলবো যে ফ্লাক্স অলওয়েজ ফিল্ড কারেন্টের সমানুপাতিক। এখন ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্ট যদি একই হয় তাহলে আমার করার কিছু নাই, কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে ই এ সমান সমান কি সূত্র দাঁড়ায়, ভিটি, এইখানে আছে কে ভিটি নাকি, প্লাস আই এ একবারে আর এ যোগ আর এস এফ দিলাম, প্লাস কেটা, তাহলে জেনারেটর গেল, জেনারেটর কারেন্ট গেছে এইদিকে, মোটর তাহলে কোন দিকে আসবে, ব্রাশের কি হয়ে যাবে, পোলারিটি চেঞ্জ হয়ে যাবে না, এইখানে ভিটি, এইটা ভিবি, এইটা আর এস এফ, এইটা আর এ, এই দিক দিয়ে কারেন্ট আসে হচ্ছে আই এল, এই দিক দিয়ে আই এফ, আর এই দিক দিয়ে আই এ, সবগুলাই একই, নৌকার ধানের শীষ। ইয়ে সমান সমান কি হবে, ভিটি মাইনাস আই এ ইন্টু আর এ প্লাস আর এস এফ মাইনাস কেটা, তাহলে 2 নম্বরে শান্ট। তাহলে শান্টে কি হয়, ইয়ে আর এ ভিবি আর এ ফিল্ড রেজিস্ট্যান্স, সরাসরি খালি এফ এ দিলাম, তাহলে এইদিকে কেটা ভিটি, এটারে কি হিসেবে দেখানো যাবে, লোড হিসেবে দেখানো যাবে। তাহলে দেখো ইয়েতে কি হইলো, আর্মেচার কারেন্ট উৎপন্ন হইলো নাকি, হয়ে এখানে এসে কয়টা পথে ভাগ হচ্ছে, একটা এইদিকে যাবে সেটা হচ্ছে আই এফ, আর একটা ওইদিকে যাবে সেটা হচ্ছে আই এফ টা তোমরা আগে বলতো আই এস এইচ শান্ট, আর এস এইচ শান্ট নাকি, একই কথা। হ্যাঁ, তাহলে এইবার সূত্র কি দাঁড়ায় যে আই এ ইকুয়াল টু আই এফ প্লাস আই এল, তাই না, আই এফ আর আই এল যোগ করলে এটা হবে নাকি, আই এল টা কি, আই এফ টা কি করে বের হবে, আই এফ টা হবে ভিটি ভাগ আর এফ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, তাহলে ই এ সমান সমান কি হবে, এই যে এই নোডের ভোল্টেজ কত ভিটি, তাই না, তাহলে এখানকার ভোল্টেজটাই ভিটি, এখানে এই ভোল্টেজের সাথে এটা ড্রপটা কি করে দিতে পারি, তাহলে ড্রপ কত আই এ আর এ প্লাস ভিপি, তাই তো। তাহলে মোটর পাবা না, শুধু ডিরেকশনটা উল্টায় দেওয়া, সিরিজ গেল শান্ট গেল, তারপরে আরেকটা কি আছে, তাহলে এটা তোমরা নিজেরা করবা। এখন আসে কম্পাউন্ড। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কারেন্টটা ওই দিক থেকে আসবে, তাহলে আই এল মাইনাস আই এফ সমান সমান কি আই এ, তাহলে আই এল মাইনাস আই এফ হবে, ভিবির পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড মেশিন নাকি, কম্পাউন্ড মেশিন, কম্পাউন্ড মেশিন গুলো হয় দুই ধরনের, একটা হচ্ছে শর্ট শান্ট আর দুই হচ্ছে লং শান্ট। তাহলে শর্ট শান্ট কি হয়, কম্পাউন্ড মেশিনে কয়টা ফিল্ড থাকে, দুইটা ফিল্ড থাকে।
সিরিজ ফিল্ড, এটা হলো মেইন ফিল্ড। তাহলে এটা হলো ভিটি। তাহলে দেখো ওই দুইটা ফিল্ড না, ওইটা একটা ফিল্ড আর এটা আরেকটা ফিল্ড, দুইটা ফিল্ড থাকে। আর্মেচার কোথায় হবে? এই জায়গায়। তাহলে এটা হলো ইএ। তাহলে এখন আমাকে আগে এই জায়গাতে ভালো মতো বলতে হবে, এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেটা কেটা, এই দিকে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আইএফ, আর এই দিকে যেটা যাবে সেটা আইএল নাকি? তাহলে আবারও আগের মতো আইএটা কার সমান হয়? আইএল প্লাস আইএফ। এখন আমাকে আইএফ বের করতে হবে। আইএফ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এই যে আইএফ যদি বের করতে চাই তাহলে ভিটি তো এই পর্যন্ত নাকি? ভিটির সাথে আবার কাকে যোগ করতে হবে? কার যোগ করতে হবে? ড্রপ আইএল ইন্টু আর এস এফ নাকি? নিচে ভাগ কেটা হবে আর এফ। ঠিক আছে, তাহলে এই বিন্দুর ভোল্টেজ পাইছি না আমরা এখন? হ্যাঁ, তাহলে ইএ বের করা যাবে না? ইএ বের করা যাবে না? ইএ বের করতে গেলে এই জায়গার ভোল্টেজ তার সাথে এতটুকু ড্রপ যোগ নাকি? অথবা আরেকটা অপশন আছে, সেটা কেটা? ওই যে ভিটি তার সাথে আগে যোগ করবো কেটা? আর এস এফ, এটা ড্রপ নাকি? তার সাথে আবার কি ড্রপ যোগ করব? আইএ ইন্টু আর এ প্লাস ভিবি, তাই তো? তাহলে শর্ট শান্ট, এইটা শর্ট শান্ট কি হচ্ছে? যে সিরিজ ফিল্ডটা লোডের দিকে থাকে, হ্যাঁ। আর লং শান্ট হইলে কি হয়? সিরিজ ফিল্ডটা আর্মেচারের সাথে থাকবে। সিরিজ ফিল্ডটা কার সাথে থাকবে? আর্মেচারের সাথে থাকবে। তোমাদের বইগুলোতে ফিল্ডটা এই পাশে দেওয়া থাকে নাকি? আর এই জিনিসটাকে সরাসরি সোজা লাইনে দেওয়া থাকে, একই হিসাব। হ্যাঁ, তোমাদের যদি ওইটা ভালো লাগে ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে ম্যাথ হইলেই হইছে। তাহলে এটাকে বলা হয় কি শান্ট? লং শান্ট। লং শান্ট মানে যে শান্টের অংশটা কি করে দিছে, সে বাড়াই দিছে, আর এটা শান্টের অংশটাকে ছোট করে দিছে। হ্যাঁ, টেলার্সের রূপকথার গল্প, এগুলো আসলে কাজের কোনো কথা না, মনে থাকার মাত্র কথা। তাহলে এইদিকে কেটা যায় আইএ, এদিকে কেটা আইএফ, আর এদিকে আইএফ, তাই তো? তাহলে এইবার কি হবে? আবার সে আগের মতোই না, আইএ সমান সমান কে? আইএল প্লাস আইএফ। এবার আইএফ সমান সমান কি? এবার আরো কারোর সাথে কি যোগ করতে হবে? সরাসরি ভিটি ভাগের আরএফ। তাহলে ইএ সমান সমান কি হবে? ভিটি এইখানে আছে, তার সাথে এই ড্রপ যোগ করে দিব, আইএ ইন্টু আর এ প্লাস আর এস এফ প্লাস মোটর হইলে শুধু ডিরেকশনটা চেঞ্জ, সূত্রে আসবে মাইনাস নাকি? হ্যাঁ, তাই তো? এইখানে একটা নোট লিখে দেই, একটা নোট, সেটা হচ্ছে ড্রাইভারটার রেজিস্ট্যান্স থাকলে সিরিজ ফিল্ডের প্যারালালে যুক্ত হবে। সিরিজ ফিল্ডের প্যারালালে, তাহলে এই যে এখানে সিরিজ ফিল্ড আছে তার প্যারালালে যুক্ত হবে, সিরিজ ফিল্ড আছে তার প্যারালালে যুক্ত হবে। ঠিক আছে, কি সেটা? যদি ডাইভার্টার রেজিস্ট্যান্স হয়। হ্যাঁ, এছাড়া আর কি আছে? কমিউটেটিং রেজিস্ট্যান্স। কমিউটেশন কোথায় হয়েছিল? আর্মেচার থেকে কমিউটেটরে আসে ব্রাশ সেগমেন্টের মধ্যে। তাহলে ব্রাশ কিসে থাকে সবসময়? আর্মেচারের সাথে সিরিজ না? কম্পেনসেশন বা কম্পেনসেটিং, এই সব রেজিস্ট্যান্স কিসে যুক্ত হয়? আর্মেচারের সাথে সিরিজে যুক্ত হয়। যখন আমরা ম্যাথ করব তখন আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাতে আসো। ওই যে এই কথাটা ছিল, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা ছিল, বারবার বলছি যে ফ্লাক্স অলওয়েজ ফিল্ড কারেন্টের সমানুপাতিক।
তাহলে এইখানে বাবা একটা ফিল্ড ছিল, আলাদা ফিল্ড ছিল, সেটা সমানুপাতিক ছিল। এইখানে সিরিজ ফিল্ড ছিল, সিরিজ ফিল্ডের সমানুপাতিক ছিল, সেটাকে তোমরা আর্মেচার কারেন্টও বলছো, সেটাকে কেউ লোড কারেন্টও বলতে পারে নাকি। এইখানে আসে ফিল্ড কারেন্ট কোথায় হয়ে গেছে, শান্ট, তাই না? যখন সিরিজ মোটর ছিল তখন এই কারেন্টটা কি হতো, চেঞ্জ হয়ে যেত না বারবার, কিন্তু শান্টের ক্ষেত্রে এটার কি কারেন্ট চেঞ্জ হয়? কেন কারেন্ট চেঞ্জ হয় না? কারণ রেজিস্ট্যান্সও ফিক্সড, ভোল্টেজটাও, সেজন্য কারেন্ট কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে যদি ফিল্ড কারেন্টটা যদি চেঞ্জ না হয় তাহলে ফ্লাক্সটা কি চেঞ্জ হবে? এই জন্য তোমরা অনেকে বলো যে শান্টের ক্ষেত্রে ফ্লাক্স কনস্ট্যান্ট। প্রথমটার ক্ষেত্রে এখানে যতই লোড বাড়বে কমবে ভোল্টেজ কারেন্ট পরিবর্তন হয়, ভোল্টেজ তো সমান, লোড বাড়লো কারেন্ট কম বেশি হবে। ফার্স্টে 10 ওহম ছিল রেজিস্ট্যান্স, হ্যাঁ, তাহলে এখানে ভোল্টেজ আছে 200, তাহলে 200 ভোল্টকে 10 ওহম দ্বারা ভাগ করে 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। পরে তুমি 20 ওহম লাগাই দিছো, তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, বুঝলেন? ভোল্টেজ সেম থাকে, কিন্তু এখানে ভোল্টেজ কি সেম থাকা সম্ভব? এখানে ভোল্টেজ যদি এদিকে ভোল্টেজ চেঞ্জ, এই জায়গায় যদি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায় তাহলে সিরিজে তারা ভোল্টেজ ডিভাইডার ভাগ করে নিতেও কম বেশি করে ফেলবে। কিন্তু এন্ড অফ দা ডে এই সব কিছু মনে রাখার দরকার হয় না, সোজা কথা একটাই যে ফ্লাক্সটা ফিল্ড কারেন্টের সমানুপাতিক। সে সিরিজ হোক শান্ট হোক কি হয় হোক, শান্টে যাও যদি বলে যে ফিল্ড কারেন্ট চেঞ্জ হয়ে গেছে তার মানে ফ্লাক্স কি হয়ে গেছে, অবশ্যই চেঞ্জ হয়েছে, এবং এরকম ম্যাথ পাবো আমরা। তাহলে সিরিজ শান্ট এগুলোর ক্ষেত্রে খুব সহজ হয়, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে আসে কারে ধরবা? কম্পাউন্ডের ক্ষেত্রে এই ফিল্ড আর ওই ফিল্ড, তাহলে এবার কি হবে কও, কার দিকে তাকাবা? মেইন ফিল্ড, মেইন ফিল্ড কে, শান্ট ফিল্ডটা মেইন ফিল্ড, তাহলে মেইন ফিল্ডের দিকে তাকাবো। হ্যাঁ, তখন এইটার ফ্লাক্স, এই যে কম্পাউন্ড মেশিনের ফ্লাক্স অবশ্যই কিসের, ওই যে শান্ট ফিল্ডের। হ্যাঁ, আর এই মেইন ফিল্ড, কথা বোঝা গেছে? হ্যাঁ, শান্ট ফিল্ডের সমানুপাতিক, ঠিক আছে? কি বার করতে বলবে? ভিবি। হ্যাঁ, ব্রাশের টার্মিনাল ভোল্টেজ, তাহলে কি হবে? ব্রাশের টার্মিনাল ভোল্টেজটা কি হবে কও? ব্রাশের টার্মিনাল ভোল্টেজ কি হবে কও? এই যে ব্রাশের টার্মিনাল ভোল্টেজ, তাহলে এইখানের ভোল্টেজ না, ব্রাশের টার্মিনাল ভোল্টেজ কি হবে দেখো, ই এর সাথে আর্মেচারের যদি ভোল্টেজ ড্রপটা যোগ করে দেই তাহলে ব্রাশের টার্মিনাল ভোল্টেজ, ব্রাশের টার্মিনাল ভোল্টেজ মানে এই জায়গার ভোল্টেজ। হ্যাঁ, এই যে ব্রাশের আগের ভোল্টেজটা, তাহলে ব্রাশের আগের ভোল্টেজ কি করে বের করতে পারবো? ভিটি থেকে ভিবি বাদ দিলেও হবে, অথবা ই এর সাথে আই এ যোগ করে দিলেও, মানে ওই যে হিসাব কি রকম ছিল দেখো, এরকম ছিল না? হ্যাঁ, এরকম ছিল না? এটাই তো ব্রাশ, তাহলে ব্রাশের টার্মিনাল ভোল্টেজ মানে এই যে ব্রাশের আগের মুহূর্তে এই জায়গার ভোল্টেজ কত, তাহলে এই জায়গার ভোল্টেজ কত, এই জায়গা থেকে এটা আছে ভিটি টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ থেকে এইখানে কেটা হয়, ড্রপ ভিবি হয়, তাহলে ভিটি থেকে ভিবিটা বাদ দিলেও হবে, অথবা এইখানে আছে ইএ, এইখানে আছে আইএ, এইখানে আছে কেটা, তাহলে ই আর আই আর যোগ করে দিলেও কি পাবো আমরা, ব্রাশের টার্মিনাল ভোল্টেজ। বুঝতে দেখতে পারছি? হ্যাঁ, তাহলে এই দিয়ে আমাদের 3টা টাইপের ম্যাথ হবে, সূত্র টুত্র সব আমরা শিখছি। আমি 3টা টাইপের ম্যাথ তোমাদেরকে এখন শুধু লিখে দিব, ঠিক আছে, দাগাই দিব যে এত এত নাম্বার ম্যাথটা তোমরা বাড়িতে যে একটু চোখ গুলায় দেখবা, সামনের ক্লাস আমরা এই সরাসরি ম্যাথ করব, ঠিক আছে? তাহলে আমাদের ডিসি মেশিনের মোটামুটি যতগুলো ম্যাথ আছে তার 3টা টাইপ শেষ হবে, 3টা টাইপ, 1 নম্বর টাইপ, 2 নম্বর টাইপ, 3 নম্বর টাইপ। আমি 2 নম্বর টাইপ কনস্ট্রাকশনের মোটামুটি অনেক কয়টা ম্যাথ করে দিছি, 2টা 3টা, ঠিক আছে? এই তাহলে এতটুকু আগে একটু উঠায় নাও। আর্মেচারের সাথে সিরিজে যুক্ত হয়, তো ওদের হাতে দেওয়ার দরকার ছিল না আমার। অনেক বেশি ম্যাথ দিয়ে ফেলছি, এগুলোর থেকে আরো আস্তে আস্তে কমবে, সমস্যা নেই। আমি যখন করাই দেবো তখনই অর্ধেক হয়ে যাবে। 8-এর ভাগ আছে 1 আর 2, 1-এর আবার এ বি সি, 2-এর আবার এ বি সি। তাহলে গোটা মেশিনের আছে একটা ম্যাপ পাবা, একটা মেশিনে কত কিছু আছে বা কতটুকু করতে হবে। হ্যাঁ, এটা ডিসি মেশিন শেষ করতে কয়দিন ক্লাস লাগবে সেটা বুঝো, তাহলে এলা হয়ে যাবে শেষ।
ডিসি মেশিন শেষ হতে কয়দিন ক্লাস লাগবে এটা ম্যাপ দেখো বুঝো। তাহলে ডিসি মেশিনের আমরা ক্লাস করছি আজকে দ্বিতীয় ক্লাস। হ্যাঁ দেখো আমরা হচ্ছে এই যে জেনারেটরের ইএমএফ ইকুয়েশন আর সার্কিট। তাহলে ইএমএফ ইকুয়েশন তো দুনিয়ার সবারই একই, ওই যে ZP ডিভাইডেড বাই 60A phi n। আর সার্কিট কারোর সাথে যোগ হবে কারোর সাথে বিয়োগ হবে এরকম নাকি? তাহলে এইটা ম্যাথ আছে এই কয়েকটা, এতগুলো তো করতে হবে না, দুটো তিনটা করলেই হবে। তাহলে 1 নাম্বার টাইপ গেল। 2 নাম্বার টাইপে কনস্ট্রাকশন বেস। কনস্ট্রাকশনের মধ্যে কি ছিল? ওই যে আর্মেচার রেজিস্ট্যান্স প্যারালাল পাথ সংখ্যা হাবি যাবে না, সেটা আজকে কিন্তু ম্যাথ করে দিছি। লিকেজ কোএফিশিয়েন্ট সূত্র লিখে দিছি, আর্মেচার রেজিস্ট্যান্স নির্ণয় করা ক্যালকুলেশন, এটা কিন্তু ম্যাথ আমরা আজকে করেই ফেলছি নাকি? তাহলে শুধু এখান থেকে লিকেজ কোএফিশিয়েন্টটা বাকি আছে, ঠিক আছে? এই ম্যাথ আমরা করেই ফেলছি অলরেডি। মোটরের ইএমএফ ইকুয়েশন, মোটরের ইএমএফ ইকুয়েশন, জেনারেটরের ইএমএফ ইকুয়েশন কি জিনিস? সেম জিনিস, সার্কিট। তাহলে আমাদের 1 2 3 নাম্বার টাইপ এইগুলার আমাদের কনসেপ্ট হয়ে গেছে। 2-1টা ম্যাথও দেখছি, সামনের ক্লাস ভরপুর ম্যাথ করা হবে শুধু। হ্যাঁ তাহলে 3টা টাইপ আমাদের শেষ হবে, ঠিক আছে? পাওয়ার আর টর্ক রিলেটেড 4 নাম্বার টাইপে আছে মোটরের পাওয়ার আর টর্ক। 5 নাম্বারে যে টর্ক স্পিড কার্ভ রিলেটেড। তাহলে এই দুইটা একই জিনিস, একটা থিওরি হইলেই এই দুইটা টাইপ কভার হবে, ঠিক আছে? হ্যাঁ তার মানে আমাদের এই পর্যন্ত যদি 3টা ক্লাস লাগে, এইখানে সাপোজ আমাদের 2টা ক্লাস লাগবে। তারপরে পাওয়ারফুল লস, এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, এইগুলা সব কিছু 2 ক্লাস ধরলাম, এইটা 1 ক্লাস। তাহলে আমাদের কালকে পর্যন্ত হয়ে গেলে কালকে একটা ক্লাস লাগবে, তারপরে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ক্লাস। ওই 3টা 2টা 5টা 7টা 8টা, তাহলে একটা ডিসি মেশিনের 8টা ক্লাস। ওই যে জেনারেটর প্লাস মোটর দুটোই একসাথে। হ্যাঁ